নমস্কার, ভিশন ডব্লিউবিসিএস ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের হিস্ট্রি অফ মডার্ন ইন্ডিয়া কোর্সে আমরা যে ইম্পর্টেন্ট টপিকটা নিয়ে আলোচনা করব তা হলো অ্যাংলো মারাঠা ওয়ার। মোগলদের পতনের পর সারা ভারতব্যাপী সবথেকে বেশি শক্তিশালী ছিল মারাঠারা। তারা উত্তর পূর্ব ও দক্ষিণ ভারতের বেশ কিছুটা স্থানে শাসন চালাতো। মারাঠা পেশোয়াদের মধ্যে সবথেকে উল্লেখযোগ্য ছিল প্রথম বাজিরাও। বলা যেতে পারে তিনি মারাঠাদের বিপুল সাম্রাজ্য যাতে সুষ্ঠুভাবে পরিচালনা করা যায় তার ব্যবস্থা করেছিলেন। তখন সমগ্র মারাঠা সাম্রাজ্যের দায়িত্বভার নির্দিষ্ট স্থান অনুযায়ী কয়েকটি পরিবার সামলাতো। এমন কয়েকটি পরিবারের উদাহরণ হলো বরোদার গায়কওয়াদ, নাগপুরের ভোসলে, ইন্দোরের হোলকার, গোয়ালিয়রের সিন্ধিয়া এবং পুনার পেশোয়া। এদের মধ্যে সবথেকে বেশি ইম্পর্টেন্ট এবং শক্তিশালী ছিল কিন্তু এই পেশোয়া। তবে পরপর বেশ কিছু ঘটনা, যেমন প্রথম বাজিরাওয়ের মৃত্যু, পানিপথের তৃতীয় যুদ্ধে মারাঠাদের পরাজয় এবং পেশোয়া মাধবরাও ওয়ানের মৃত্যু মারাঠা সাম্রাজ্যের এই একতা নষ্ট করে দেয়। এছাড়াও প্রথম মাধবরাওয়ের পরের শাসকরা খুব ভালো দক্ষ ছিলেন না, ফলে ইংরেজদের পক্ষে মারাঠাদের কাবু করা অনেক বেশি সহজ হয়ে যায়। প্রধানত তিনটে যুদ্ধ হয়েছিল মারাঠা আর ইংরেজদের মধ্যে। তবে ওই যুদ্ধ সম্পর্কে পড়ার আগে আমরা মারাঠাদের পতনের কারণগুলো পড়ব, তাহলে যুদ্ধের কথা পড়ার সময় আমরা আরো ভালোভাবে রিলেট করতে পারবো কারণগুলোকে। মারাঠাদের পতনের কারণগুলি আলোচনা করতে গেলে প্রধান চারটে কারণ বলতেই হয়। প্রথমেই আসে ইনেপ্ট লিডারশিপ বা অদক্ষ নেতৃত্ব। যে কোনো বড় আকারের সাম্রাজ্যকে চালাতে গেলে প্রধানত যা দরকার হয় তা হলো উন্নত মানের নেতৃত্ব। মারাঠা সাম্রাজ্যের শেষের দিকের শাসক যেমন দ্বিতীয় বাজিরাও, দৌলতরাও সিন্ধিয়া, যশবন্ত রাও প্রমুখদের মধ্যে এই গুণটা একেবারেই ছিল না। এছাড়াও মারাঠা সাম্রাজ্যের একদম শুরুর থেকেই শাসকদের মধ্যে সমগ্র সাম্রাজ্যের মধ্যে একতা তৈরি করার কোনো চেষ্টাই সেভাবে কিন্তু দেখা যায়নি। কিছু টুকরো টুকরো স্থান একই রকমের বিপ্লবী মানসিকতার কারণে একসাথে ছিল। পরবর্তীকালে বিভিন্ন শাসকদের স্বার্থপর মানসিকতার কারণে ঐক্যতা আরো ভঙ্গুর হয়ে গিয়েছিল। দ্বিতীয় কারণ ছিল অস্থির রাজনৈতিক পরিবেশ, লুজ পলিটিক্যাল সেটআপ। আগেই বলেছি মারাঠা সাম্রাজ্য ছোট ছোট খণ্ডে বিভক্ত ছিল। প্রতিটি খণ্ডের শাসকরা মারাঠা রাজার অধীনে থেকে শাসন চালাতো। তবে ধীরে ধীরে দেখা যায় বেশ কিছু শাসক যেমন সিন্ধিয়া, ভোসলে, হোলকার প্রমুখরা অতীব শক্তিশালী হয়ে উঠতে থাকে তাদের এলাকায়, এবং রাজার আদেশে তোয়াক্কা না করে তারা তাদের অধীনে স্বাধীন প্রদেশ তৈরির ব্যাপারে অতীব উৎসাহী হয়ে ওঠে। এমতো অবস্থায় মারাঠা শক্তিকে আবার একজোট করে ইংরেজদের বিরুদ্ধে চালিত করা নিঃসন্দেহে কিন্তু কঠিন কাজ ছিল। তৃতীয় কারণ হলো অনুন্নত সেনাবাহিনী। ইংরেজদের সঙ্গে যুদ্ধ করার জন্য যেরকম উন্নত মানের অস্ত্রশস্ত্র বা সেনাবাহিনীর প্রয়োজন ছিল, মারাঠাদের কিন্তু তেমন ছিল না। এছাড়াও ইংরেজ যুদ্ধনায়কদের সামনে মারাঠাদের পুরনো রণকৌশল একেবারেই উপযুক্ত ছিল না। সর্বোপরি মারাঠারা কামানের গুরুত্বটাই বুঝতে পারেননি, সেই মতো কোনো অস্ত্র কারখানাও তারা গড়ে তোলেননি। ফলে বারবার ইংরেজদের সাথে যুদ্ধে পরাজিত হতে হয় মারাঠাদের, যা মারাঠা অর্থনীতি ও রাজনৈতিক অবস্থাকে আরো বেশি খারাপ করে দেয়। আর মারাঠা অর্থনীতিও সময়ের সাথে সাথে তাল মিলিয়ে চলতে পারেনি। কোনো বিদেশি বাণিজ্য বা নতুন কোনো শিল্প, নতুন কোনো ইনভেস্টমেন্ট যেহেতু সেখানে গড়ে ওঠেনি, ফলে অর্থনীতি দুর্বল থেকে দুর্বলতর হয়ে পড়তে থাকে। আর চতুর্থ শেষ কারণ থাকছে প্রোগ্রেসিভ ইংলিশ আউটলুক। ইংরেজ অফিসিয়ালরা খুব ভালো ডিপ্লোম্যাট ছিলেন। যে কোনো পক্ষের সাথে অ্যালে তৈরি করার ব্যাপারে, জোট তৈরি করার ব্যাপারে তাদের জুরি মেলা ভার ছিল। এছাড়াও নানান রকম কূটনৈতিক ক্ষেত্রে তারা পারদর্শী ছিলেন। উদাহরণ হিসাবে বলতে গেলে বলতে হয় মারাঠারা ইংরেজদের সম্পর্কে যেরকম খুব বেশি খবর কিন্তু রাখতেন না,
ইংরেজরা কিন্তু স্পাই লাগিয়ে মারাঠা বা অন্যান্য বিভিন্ন দেশীয় শক্তিদের সমস্ত খবর রাখতেন। শত্রুপক্ষ সম্পর্কে সমস্ত খবর আদায় করে তবেই কিন্তু তারা যুদ্ধে নামতেন। আর সবসময় শত্রুপক্ষদের পক্ষে যারা আছে তাদের তাদের যার সাথে জোট আছে, যেসব বন্ধু বান্ধব আছে, তাদের সাথে নানান রকম চুক্তি করে শত্রুকে একলা করে দিত ইংরেজরা। মারাঠাদের বিভিন্ন শাসকদের মধ্যে মতবিরোধ ছিল, আর এই ব্যাপারটা কিন্তু এই জোট হালকা করার ক্ষেত্রে ইংরেজদের আরো অনেক বেশি সাহায্য করেছিল। এবার আমরা একে একে অ্যাংলো মারাঠা যুদ্ধগুলোর কথা পড়ব। প্রত্যেকটা যুদ্ধ সম্পর্কে আলোচনা করার সময় মারাঠাদের এই দুর্বল দিকগুলোর কথা কিন্তু মাথায় রাখার চেষ্টা করবে, দেখবে অনেক বেশি ভালোভাবে রিলেট করতে পারছো। 1772 সালে মাধবরাও মারা যাওয়ার পর তার ভাই নারায়ণ রাও পেশোয়া হিসাবে ক্ষমতায় আসেন, কিন্তু তারই কাকা রঘুনাথ রাও তাকে খুন করে ক্ষমতা দখল করে নেন। তবে এনারা কেউই কিন্তু প্রকৃত উত্তরাধিকারী ছিলেন না, কারণ মাধব রাওয়ের মৃত্যুর পর তার বিধবা স্ত্রী গঙ্গাবাই এক পুত্র সন্তানের জন্ম দিয়েছিলেন, যার নাম দেওয়া হয়েছিল সওয়াই। 12 ভাই বা 12 জন মারাঠা নেতার নেতৃত্বে, প্রধানের নেতৃত্বে, যার পুরো কমিটিটার যে প্রধান ছিল হচ্ছে নানা ফড়নবিশ, তারা চেষ্টা করেছিল সওয়াইকে ক্ষমতায় আনার, তাকে পেশোয়া বানানোর, এবং যেহেতু সওয়াইয়ের বয়স খুবই কম, তাই তার প্রতিনিধি হিসাবে 12 ভাই তারা রাজত্ব চালাতেন। কিন্তু রঘুনাথ রাও নিজের ক্ষমতা ছাড়তে একেবারেই রাজি ছিলেন না। তিনি তখন বোম্বের ইংরেজদের কাছ থেকে সাহায্য চান এবং 1775 সালে ট্রিটি অফ সুরাট স্বাক্ষরিত হয়। এই সন্ধি অনুসারে রঘুনাথ রাও সালসেট ও বেসিন ইংরেজদেরকে দিয়ে দেন এবং ইংরেজরা তাকে 2500 সৈন্য দিয়ে সাহায্য করেন। তবে এই সুরাটের সন্ধির তীব্র নিন্দা করেন ব্রিটিশ ক্যালকাটা ইংরেজরা এবং তাদের সাহায্যে পরবর্তীকালে তারা কর্নেল আপটনকে পুনেতে পাঠিয়েছিলেন এবং এই সন্ধিটা নষ্ট করে নতুন করে তারা পুরন্দরের সন্ধি 1776 সালে সেটা তৈরি করেন। পুরন্দরের সন্ধি অনুসারে সওয়াইকে পেশোয়া বানানো হয় এবং নানা ফড়নবিশ ইংরেজদের সালসেট অঞ্চল দিয়ে দেন এবং অন্য কোনো ইউরোপীয় শক্তিকে মারাঠা সাম্রাজ্যে আসতে দেবেন না, এই প্রতিশ্রুতি দেন। তবে বছর ঘুরতে না ঘুরতেই 1777 সালে নানা ফড়নবিশ এই সন্ধি লঙ্ঘন করে পশ্চিম উপকূলে একটি ফ্রেঞ্চ পোর্ট গড়ার অনুমতি দেন। ফলস্বরূপ এক বিশাল সৈন্যবাহিনী নিয়ে ইংরেজরা পুনে আক্রমণ করেন। মারাঠাদের সৈন্য সংখ্যা যদিও ইংরেজদের তুলনায় অনেক বেশি ছিল, তবুও ইংরেজদের কাছে অনেক উন্নত মানের অস্ত্রশস্ত্র ছিল, কামান ছিল, ফলে মারাঠাদের জেতা কিন্তু খুব কঠিন ছিল। কিন্তু তখন মারাঠা শক্তি পরিচালনা করেছিল মহাদজি সিন্ধিয়া নামক এক দক্ষ যোদ্ধা। তার নেতৃত্বে ইংরেজদের সৈন্যদলকে কায়দা করে তালেগাঁওয়ের কাছে পাহাড়ের ঢালে নিয়ে আসা হয়। স্বাভাবিকভাবেই ইংরেজরা ওই দুর্গম অঞ্চলে যুদ্ধ করতে মারাঠাদের মতন পারদর্শী কিন্তু ছিল না, ফলে মারাঠারা তাদের ঘিরে ফেলে ওয়াদগাঁও নামক এক গ্রামের দিকে নিয়ে যেতে থাকে। ওয়াদগাঁওতে পৌঁছানো মাত্রই আবার ইংরেজদেরকে চারদিক দিয়ে ঘিরে ফেলে তাদের জল, খাবার ইত্যাদি সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। নিরুপায় হয়ে ইংরেজরা 1779 সালে জানুয়ারি মাসে হার স্বীকার করেন এবং ট্রিটি অফ ওয়াদগাঁও স্বাক্ষর করেন। এই সন্ধি অনুযায়ী 1775 সাল থেকে ইংরেজরা মারাঠাদের যে সমস্ত জায়গা দখল করে নিয়েছিল তা সমস্ত কিন্তু ফেরত দিয়ে দেয়। কিন্তু বাংলার গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস তিনি এই ট্রিটি অফ ওয়াদগাঁও সম্পর্কে খুব একটা খুশি ছিলেন না, তিনি সন্তুষ্ট ছিলেন না ট্রিটি নিয়ে। তো তিনি তারপর একটা বিশাল ইংরেজ সৈন্যবাহিনী পাঠিয়েছিলেন কর্নেল গদার্ডের আন্ডারে, যারা প্রথমে আহমেদাবাদ ক্যাপচার করে এবং তারপরে 1780 সালের ডিসেম্বর মাসে বেসিন অঞ্চল দখল করে নেয় এবং ফাইনালি সিন্ধিয়া সে কিন্তু হার স্বীকার করে 1781 সালে আন্ডার জেনারেল কামাখ্যা। এরপর
তাদের মধ্যে আরেকটা সন্ধি স্বাক্ষরিত হয় যাকে বলা হয় ট্রিটি অফ সালবাই বা সালবাইয়ের সন্ধি। 1782 সালে এটি স্বাক্ষরিত হয়। এরপর যদিও আরও দুবার সন্ধি পরিবর্তিত হয়েছিল, কিন্তু মোটামুটিভাবে সন্ধির সারাংশটা এরকম ছিল যে সালসেট যেটা দখল করা হয়েছিল আগের যুদ্ধে সেটা ইংরেজদের থাকবে, বেসিন অঞ্চলকে মারাঠাদের ফিরিয়ে দেওয়া হবে এবং রঘুনাথ রাওকে ইংরেজরা ফার্দার আর কোনো রকম কোনো সাহায্য করবে না। পেশোয়ার তরফ থেকে তাকে একটা কিছু পরিমাণ টাকা দেওয়া হবে তার অ্যালোয়েন্স হিসাবে। আর ইংরেজরা মারাঠাদের অঞ্চলে আগে যেরকম ব্যবসায়িক যেসব সুযোগ সুবিধা লাভ করতো সেগুলো আবার সেই প্রিভিলেজগুলো পাবে, কোনো সমস্যা হবে না তাতে। এবং পেশোয়ারা আর কোনো ইউরোপীয় শক্তিকে কখনোই মারাঠা সাম্রাজ্যে ব্যবসা করতে দেবে না। আর শেষ সেটা হচ্ছে মহাজ্জি সিন্ধিয়া, সে মিউচুয়াল গ্যারান্টার হিসাবে এই ট্রিটির সব নির্দেশগুলো ঠিকঠাক পালন করা হচ্ছে কিনা সেটা দেখবে। এই সন্ধি অনুযায়ী প্রায় 20 বছরের জন্য মনে করা হয়েছিল যে দুপক্ষেই শান্তি থাকবে। অ্যাকচুয়ালি থাকেনি, কিন্তু এই সন্ধির মধ্যে এটাও ছিল। দ্বিতীয় অ্যাংলো মারাঠা ওয়ার এর ব্যাকগ্রাউন্ডও ছিল প্রথম অ্যাংলো মারাঠা ওয়ারের মতনই প্রায়। পেশোয়া মাধব রাও নারায়ণ তিনি 1795 সালে সুইসাইড করলেন। তারপরে তার পুত্র বাজিরাও টু বা দ্বিতীয় বাজিরাও তিনি পেশোয়া হলেন এবং নানা ফড়নবিশ তার দরবারে চিফ মিনিস্টার প্রধানমন্ত্রী হিসাবে থাকলেন। বাজিরাও টু বা দ্বিতীয় বাজিরাও খুব একটা দক্ষ শাসক ছিলেন না এবং তার সাথে সাথে 1800 খ্রিস্টাব্দে নানা ফড়নবিশের মৃত্যু ঘটলে মারাঠা সাম্রাজ্য বেশ কিন্তু দুর্বল হয়ে পড়ে এবং এই দুর্বলতা ব্রিটিশদের কাছে একটা খুব বড় অ্যাডভান্টেজ হয়ে আসে। তারা সুযোগ পায় যে সমগ্র মারাঠা সাম্রাজ্য তারা দখল করে নিতে পারবে। অ্যাকচুয়ালি সেকেন্ড অ্যাংলো মারাঠা ওয়ারের শুরু হয় 1801 সালে, যখন পেশোয়া দ্বিতীয় বাজিরাও ভিতুজিকে খুন করেন। ভিতুজি হচ্ছে যশবন্ত রাও হোলকারের ভাই ছিলেন, আরেক মারাঠা শাসকের ভাই। এবং সেই ঘটনাতে স্বাভাবিকভাবেই যশবন্ত রাও হোলকার ভীষণ রেগে গিয়েছিল এবং তিনি সিন্ধিয়া এবং দ্বিতীয় বাজিরাও যে কম্বাইন্ড আর্মির ছিল, তারা তখন জোট বেঁধেছিল, সেই কম্বাইন্ড আর্মির এগেনস্টে যুদ্ধ করা শুরু করেন। বেশ কয়েক মাস ধরে যুদ্ধ চলার পরে একে একে পেশোয়া এবং সিন্ধিয়া দুজনেই কিন্তু প্রায় হেরে যান। সেই সময় পেশোয়া দ্বিতীয় বাজিরাও ভয় পেয়ে গিয়ে বেসিন অঞ্চলে উনি পালিয়ে যান এবং বেসিন অঞ্চলে যে ইংরেজদের ঘাঁটি ছিল সেখানে গিয়ে তাদের সাথে তিনি একটা ট্রিটি সাইন করেন। সেটা ছিল হচ্ছে ট্রিটি অফ বেসিন। ট্রিটি অফ বেসিন খুব ইম্পর্টেন্ট, ফলে সেটা আলাদা করে পড়তে হবে। তো দ্বিতীয় মারাঠা ওয়ারের কথা আবার বলছি, তার আগে এই ট্রিটি অফ বেসিন সম্পর্কে একটু জেনে নিই। 1802 সালে ট্রিটিটা সাইন করা হয়েছিল এবং এই ট্রিটি অনুযায়ী পেশোয়াকে ইংরেজরা মিনিমাম 6000 সৈন্য সম্বলিত একটা ট্রুপ পাঠাবে, যেটা কিনা পুনেতে পার্মানেন্টলি থাকবে। যখন পেশোয়ার প্রয়োজন পড়বে তখন সে ট্রুপটা ইউজ করতে পারবে। সুরাট অঞ্চলকে ইংরেজদের দিয়ে দিতে হবে এবং পেশোয়াকে মেনে নিতে হবে যে যখনই কোনো না কোনো নিজাম বা গায়কোয়াদ বা এরকম যে কোনো অন্য কোনো রাজ্যের সাথে যদি কখনো মারাঠাদের সমস্যা হয়, স্পেশালি পেশোয়ার কোনো মতবিরোধ হয়, তখন ইংরেজরা মধ্যস্থতা করবে এবং ইংরেজদের যা ডিসিশন হবে পেশোয়াকে সেটাই মেনে নিতে হবে। আর যদি কখনো ইংরেজদের সাথে অন্যান্য কোনো ইউরোপিয়ানদের যুদ্ধ হয়, সেক্ষেত্রে মারাঠারা কোনো রকমের কোনো ভূমিকা নেবে না বা মারাঠা অঞ্চলে অন্য কোনো ইউরোপীয় শক্তিকে আসতেও দেবে না। আর দ্য ইংলিশ উইল কন্ট্রোল পেশোয়াস রিলেশন উইথ আদার স্টেট। আগে যেটা বললাম, শুধুমাত্র মধ্যস্থতাও করবে না, তার সাথে কীরকম কী সম্পর্ক রাখবে মারাঠারা সমস্ত কিছুটাই কিন্তু ইংরেজরা কন্ট্রোল করবে। খুব স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে বেসিনের সন্ধির ফলে কিন্তু মোটামুটিভাবে পুনের পেশোয়াকে ইংরেজরা পুরোপুরি নিজের আয়ত্তে করে নিয়েছিল। আর দ্বিতীয় বাজিরাও খুব একটা দক্ষ শাসক ছিলেন না, ভীতু ছিলেন এবং তার সেই যুদ্ধ করার মানসিকতাও ছিল না, ফলে তিনি কিন্তু এই সন্ধি মেনে নিয়েছিলেন।
এই সন্ধি মেনে নেওয়ার সাথে সাথেই অন্যান্য মারাঠা যে প্রধান ছিল বা অন্যান্যরা যারা ছিল তাদের মনে হয়েছিল যে এটা খুবই খারাপ হলো যে এই সন্ধির মাধ্যমে মারাঠাদের পুরো স্বাধীনতাই যেন পেশোয়া ইংরেজদের কাছে দিয়ে দিলেন। সেই মানসিকতার থেকে কিন্তু মারাঠা স্বাধীনতা বাঁচানোর জন্য সিন্ধিয়া, ভোসলে ইত্যাদি যে অন্যান্য শক্তি ছিল তারা ধীরে ধীরে ইংরেজদের এগেনস্টে যুদ্ধ করা শুরু করে। কিন্তু আগেই বলেছি মারাঠাদের সৈন্যবাহিনী বা মারাঠাদের অর্গানাইজেশন, ঐক্যতা কোনোটাই কিন্তু ইংরেজদের সাথে যুদ্ধ করে জেতার মতন অবস্থায় আর ছিল না। ফলে একে একে তারা প্রত্যেকে হেরে যায়। এখানে দেখো মনে রাখতে হবে সিন্ধিয়া, ভোসলে তারা একসাথে চেষ্টা করেছিল ইংরেজদের হারানোর, এবং তারা কিন্তু আর্থার ওয়েলেসলি তার আন্ডারে যে সেনাবাহিনী ছিল তার কাছে হেরে গিয়েছিল। ইভেন যশবন্তরাও হোলকার বলে আরেক প্রধান ছিল, তিনিও ইংরেজদের এগেনস্টে যুদ্ধ করতে গিয়েছিলেন, কিন্তু তিনিও হেরে গিয়েছিলেন। তো এই পুরো ব্যাপারটার ক্ষেত্রে বা সম্পূর্ণ সেকেন্ড অ্যাংলো মারাঠা ওয়ারের ক্ষেত্রে ট্রিটি অফ বেসিনের কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। ট্রিটি অফ বেসিনের মাধ্যমে কিন্তু সম্পূর্ণ মারাঠাতে ইংরেজরা পরোক্ষভাবে পুরো পলিটিক্যাল অথরিটিটাকে নিজেদের ক্ষমতায় নিয়ে আসতে পারল। তারা পুনেতে পার্মানেন্টলি একদল সৈন্য রেখে দিতে পারল। তার ফলে কি হলো, আগেই কিন্তু ইংরেজদের বিভিন্ন জায়গায় সৈন্য ছিল, যেমন মাইশোর, হায়দ্রাবাদ, লখনৌ, এইসব জায়গাতে তারা আগেই বিভিন্ন যুদ্ধের মাধ্যমে, সন্ধির মাধ্যমে তারা সৈন্য রাখতে পেরেছিল। এখন তাদের মধ্যে পুনের স্থানটাও যোগ হয়ে গেল। এর ফলে তারা ভারতবর্ষের দাক্ষিণাত্যের বেশ পুরোটা অঞ্চল জুড়েই কিন্তু তাদের সৈন্যদলকে বিছিয়ে রাখতে পারলো। কোথাও কোনো রকম কোনো প্রয়োজন পড়লে সাথে সাথে তার সৈন্যদল চলে যাবে। তো এটা পরোক্ষভাবে কিন্তু দাক্ষিণাত্যে ইংরেজদের একটা বিশাল সুবিধা তৈরি করলো। এরপরে আসবো আমরা থার্ড অ্যাংলো মারাঠা ওয়ারে। দ্বিতীয় অ্যাংলো মারাঠা ওয়ার অবধি মারাঠা অঞ্চলে ইংরেজরা তাদের পলিটিক্যাল নেতৃত্ব পেয়ে গিয়েছিল। তবে তাদের এবার ইচ্ছা ছিল সম্পূর্ণ মারাঠা অঞ্চলকে তাদের কবজায় নিয়ে আসার। আস্তে আস্তে চায়নাতে তাদের যে মনোপলি চলছিল সেটা বন্ধ হওয়া শুরু করেছিল সেই সময়। ফলে তাদের আরও বেশি মার্কেট প্রয়োজন ছিল তাদের ব্যবসা চালানোর জন্য, আর তার জন্য তাদের সম্পূর্ণ জায়গাগুলোকে সম্পূর্ণভাবে নিজেদের ক্যাপচার করার প্রয়োজন ছিল। ফলে তারই সুযোগ খুঁজছিল ইংরেজরা। সেই সময় পিন্ডারি একটা জাতি ছিল মারাঠা অঞ্চলে, যারা কিনা মেনলি মারাঠা যে রাজবংশ ছিল তাদের বিভিন্ন রকম কাজ করে বা তাদের বিভিন্ন ক্ষেত্রে সাহায্য করে তাদের জীবিকা নির্বাহ করত। যেই মারাঠারা উইক হয়ে গেল তখন পিন্ডারিরা ঠিক মতন এমপ্লয়মেন্ট পাচ্ছিল না, ঠিক মতন থাকতে পারছিল না, তাদের জীবিকা নির্বাহ হচ্ছিল না। তখন তারা আশপাশের অঞ্চলগুলোতে ডাকাতি করা শুরু করে। স্বাভাবিকভাবে ইংরেজরা এই ব্যাপারে মারাঠাদেরকে আক্রমণ করে এবং সেই সাথে পিন্ডারিদেরও আক্রমণ করে। বেশ কিছু পিন্ডারি তখন চারিদিকে পালিয়ে যায়। পিন্ডারি লিডার যারা ছিল, যেরকম নাম বলতে গেলে আমির খান, করিম খান, চিতু খান, এরা সবাই কিন্তু ধীরে ধীরে ওই মারাঠা অঞ্চল ছেড়ে পালিয়ে যেতে থাকে। এই ব্যাপারটা, এই পিন্ডারিদের পালিয়ে যাওয়ার ব্যাপারটা বা ইংরেজদের বারবার মারাঠা আক্রমণ করার ব্যাপারটা মারাঠা শাসকদের কাছে কিন্তু খুব খারাপ লেগেছিল। তারা শেষবারের মতন থার্ড অ্যাংলো মারাঠা ওয়ারে চেষ্টা করেছিল ইংরেজদের বিরুদ্ধে একজোট হওয়ার। সেই কারণে তারা প্রত্যেকে একসাথে মিলে ইংরেজদেরকে আক্রমণ করেছিল। যেমন পেশোয়া পুনাতে যে ব্রিটিশ রেসিডেন্সি ছিল তাকে আক্রমণ করলো, নাগপুরে যে ইংলিশ রেসিডেন্সি ছিল তাকে নাগপুরের শাসক আক্রমণ করলো, এবং হোলকার সেও আলাদাভাবে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ নেওয়ার প্রিপারেশন শুরু করলো। এত কিছুর পরেও মারাঠারা ইংরেজদের সামনে টিকতে পারেনি। কারণ ঠিক একই, আগে যা বারবার বলে আসছি যে সৈন্যবাহিনী উন্নত ছিল না, তাদের মধ্যে একজোট হওয়ার প্রবণতা ছিল না ইত্যাদির ফলে ইংরেজদের সামনে তারা এরপরে কখনোই আর টিকতে পারেনি। থার্ড অ্যাংলো মারাঠা ওয়ারেও পর পর মারাঠা শক্তির পরাজয় ঘটতে থাকে।
এবং তাছাড়াও বিভিন্ন মারাঠা অন্যান্য যে শাসক ছিল, যেমন হোলকার বংশে যশবন্তরাও হোলকারের পরে সেখানে তুলসীবাই নামে একজন মহিলা শাসকের আবির্ভাব ঘটে, কিন্তু তিনি দক্ষ হলেও তাকে যারা অ্যাসিস্ট করতো তারা খুব একটা ভালো মানসিকতার ছিল না, ফলে হোলকার সাম্রাজ্যও নষ্ট হয়ে যায়। ভোসলে, নাগপুরে যে ভোসলে সাম্রাজ্য ছিল তারাও দুর্বল হয়ে পড়ছিল, ইংরেজদের সাথে তারাও পেরে ওঠেনি, এবং একে একে ইংরেজরা তাদের প্রত্যেককে একদম পুরো ধ্বংস করে দিতে থাকে এবং মারাঠা কনফেডারেসিকে সম্পূর্ণভাবে নিজের কন্ট্রোলে নিয়ে আসে। এই সময় বেশ কিছু ইম্পর্টেন্ট সন্ধি স্বাক্ষরিত হয়েছিল, যেমন 1817 সালে ট্রিটি অফ পুনা স্বাক্ষরিত হয়েছিল পেশোয়ার সাথে। নভেম্বর 1817 সালে ট্রিটি অফ গোয়ালিয়র স্বাক্ষরিত হয়েছিল সিন্ধিয়াদের সাথে, এবং হোলকারের সাথে ট্রিটি অফ মনসাদর স্বাক্ষরিত হয়েছিল। এগুলোর প্রত্যেকটাই হচ্ছে এক একটা করে শাসক হাঁটছিল এবং একটা একটা করে ট্রিটি সাইন হচ্ছিল। থার্ড অ্যাংলো মারাঠা ওয়ার শেষ হয়ে যাওয়ার পরে সম্পূর্ণভাবে পেশোয়াকে মারাঠা কনফেডারেসির তরফ থেকে ইংরেজদের কাছে সারেন্ডার করতে হয়। পেশোয়া বাজিরাওকে তারা ব্রিটিশরা আর কি এটা নির্দিষ্ট পরিমাণ খোরপোশ দিয়ে একটা জায়গায় সেটেল করে দেন, ঠিক যেরকম আগে আমরা অ্যাংলো মাইশোর ওয়ারের ক্ষেত্রে দেখেছিলাম, সেম ঘটনা এখানে ঘটে। এবং সম্পূর্ণভাবে মারাঠা কনফেডারেসি কিন্তু এবার পলিটিক্যালি এবং ইকোনমিক্যালি সব রকমভাবে কিন্তু ইংরেজদের হাতে চলে আসে, এবং এইভাবেই মারাঠা সাম্রাজ্যে ধ্বংস হয়। তো এটাই ছিল সম্পূর্ণ অ্যাংলো মারাঠা ওয়ারের কথা। আমরা যদি চেষ্টা করি, আমরা হয়তো আগের ক্লাসে যে অ্যাংলো মাইশোর ওয়ার পড়েছিলাম তার সাথে এটার কিন্তু বেশ খানিকটা মিল দেখতে পারবো। তারা প্রত্যেকেই মাইশোর বংশ এবং মারাঠা তারা দুজনেই কিন্তু খুব ভালো যুদ্ধবাজ ছিলেন, কিন্তু ইংরেজদের বিভিন্ন রকমের কূটনৈতিক কৌশল ইত্যাদির সামনে কিন্তু তারা কেউ টিকে থাকতে পারেনি। এবং প্লাস আরেকটা যেটা মেইন ছিল, মাইশোর যুদ্ধের ক্ষেত্রে আমরা দেখেছিলাম মাইশোর শাসকরা কিন্তু তাদের নিজেদের অস্ত্রশস্ত্র আপগ্রেডেশন, কামান নিয়ে আসা, নতুন অস্ত্র কারখানা গড়ে তোলা এইসবের ক্ষেত্রে কিন্তু মনোযোগ দিয়েছিলেন। মারাঠাদের ক্ষেত্রে সেই ব্যাপারটা একটা ভীষণ রকমের ল্যাক করেছিল। আদারওয়াইজ মারাঠারা কিন্তু খুব শক্তিশালী এবং খুব ভালো যুদ্ধবিদ ছিলেন। তাদের কাছে যদি ঠিকঠাক অস্ত্রশস্ত্র থাকতো হয়তো এত কম সময়ে এরকমভাবে ইংরেজদের কাছে হেরে যেতে হতো না। যাই হোক, তো একে একে ইংরেজরা বাংলা জয় করলো, তারপর মাইশোর, তারপর মারাঠা। এরপরেও ইংরেজরা সিন্ধ বলে যে জায়গা সেটা সম্পূর্ণভাবে এই রকম প্যাটার্নেই জয় করে নেয়। তারপর তারা পাঞ্জাব জয় করে। একে একে এরকমভাবে তারা সমস্ত স্থানগুলোকে আইদার যুদ্ধ বা অন্য কোনো নীতির মাধ্যমে কিন্তু ক্যাপচার করতে থাকে। এরকম নীতিগুলো হলো সাবসিডিয়ারি অ্যালায়েন্স, ডক্ট্রিন অফ ল্যাপস ইত্যাদি কিছু নীতি ইংরেজরা আর কি নিয়ে এসেছিল, যার মাধ্যমে বিনা যুদ্ধে কিন্তু বেশ কিছু অঞ্চল তারা দখল করে নিতে পেরেছিল। আর তাদের এই প্রবল প্রতিপত্তি দেখে, যেখানে ইংরেজদের সামনে মারাঠা, মাইশোর ইত্যাদি বড় সাম্রাজ্যগুলো ধ্বংস হয়ে যাচ্ছে, সেটা দেখে অনেক ছোট ছোট সাম্রাজ্য তাদের সাথে যুদ্ধে যাওয়ার প্রশ্নই আসেনি। ফলে বেশ কিছু বছরের মধ্যে ইংরেজরা খুব তাড়াতাড়ি কিন্তু ভারতবর্ষের বেশিরভাগ জায়গাটা কিন্তু দখল করে নেয়। উত্তর, পূর্ব, দক্ষিণ, পশ্চিম সমস্ত জায়গা থেকে ইংরেজরা ভারতবর্ষকে যেন দখল করে নিতে পেরেছিল এবং সেখানে নিজেদের শাসন চালানোর চেষ্টা করেছিল। তো পরের ক্লাসে আমরা এই ব্রিটিশদের যে বিভিন্ন নীতি যার মাধ্যমে তারা বিভিন্ন জায়গা দখল করতে পেরেছিল সেগুলো নিয়ে মেনলি আলোচনা করব। আর এছাড়াও যে শিখদের সাথে অ্যাংলো শিখ ওয়ার এবং সিন্ধের ক্ষেত্রে যে সিন্ধ দখল করার সময় যে যুদ্ধগুলো হয়েছিল সেগুলোও পড়ার প্রয়োজন, কিন্তু সবথেকে বেশি ইম্পর্টেন্ট ছিল মারাঠা আর মাইশোরের যুদ্ধ, তাই আমি এটা ডিসকাস করলাম। যে কোনো স্ট্যান্ডার্ড বইয়ের থেকে সিন্ধ এবং শিখদের সম্পর্কে জাস্ট একবার রিডিং পড়ে নিতে পারো, খুব ইম্পর্টেন্ট কিছু না। রঞ্জিত সিং আর ইংরেজদের মধ্যে যে সম্পর্ক বা তাদের সাথে যে অমৃতসরের সন্ধি হয়েছিল সেই পার্টগুলো একটু ইম্পর্টেন্ট, জাস্ট দেখে নিতে পারো, আদারওয়াইজ খুব একটা ইম্পর্টেন্ট কিছু নয়। তো আমরা পরের ক্লাসে বিভিন্ন নীতিগুলো নিয়ে আলোচনা করব এবং তারপর ধীরে ধীরে কিন্তু আমরা মহাবিদ্রোহের দিকে এগোবো। তো বেসিক্যালি যেটা ফ্রিডম স্ট্রাগল ইন্ডিয়ার, তার দিকে কিন্তু আমরা 2-3টে ক্লাসের পরেই চলে যাব। তো আজকে এই অবধি।
থ্যাঙ্কস আমার এই লেসন ওয়াচ করার জন্য, এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লেসনটা লাইক করে দিও, ভিডিওটা লাইক করে দিও, কমেন্ট সেকশনে জানিও তোমাদের কেমন লাগছে। থ্যাংক ইউ।